আমরা বানান বিষয়ে ক্লাস শুরু করেছিলাম। সেই ক্লাসের ধারাবাহিকতায় আজ আমরা সামনের দিকে এগিয়ে যাব। আজকের ক্লাসের শুরুতেই আমি একটি ছোট কবিতা তোমাদের শোনাই। নাক কাটতে ন লাগে, নাক বাঁচাতে ন, নৌকা নিয়ে নাইয়র যেতে সেখানেও ন। দন্ত নটি কথার মাঝে খুঁজে অনেক পাই, মূর্ধন্য ন বানান মাঝেই উচ্চারণে নাই। আমরা মূর্ধন্য ন যেটি আমাদের বর্ণমালায় রয়েছে, এই বর্ণটি আমরা শুধু আমাদের ব্যবহৃত শব্দসমূহের মাঝে খুঁজে পাই। উচ্চারণের মধ্যে আমরা মূর্ধন্য নকে পাই না, সে কথাই বলা হচ্ছে এখানে। তারপরে কি আছে আমরা একটু দেখি। তৎসমতে মূর্ধন্য ন কোথায় কেমন বসে, নিয়মটি কি? নিয়মটি হলো মূর্ধন্য ন তো বিধান বা বিধি, শিখছি ভালোবেসে। আমি মূর্ধন্য নয়ের ব্যবহার বিধি শিখছি, তোমরাও আমার সঙ্গে এই মূর্ধন্য নয়ের ব্যবহার বিধি শেখার ক্লাসে অংশ নিতে পারো। আমরা আমাদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নিতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও তোমাদের অভিনন্দন জানাই আজকের এই মূর্ধন্য ন বিষয়ক ক্লাসে। নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা অনুমান করতে পেরেছ আমাদের আজকের ক্লাসটি মূর্ধন্য ন কে নিয়ে। আজকের ক্লাসটি মূর্ধন্য নত্ব বিধান, যাকে আমরা সংক্ষেপে বলি নত্ব বিধান। আমাদের বাংলা ব্যাকরণে নত্ব বিধান একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে। তো আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। আজকের ক্লাসের বিষয় মূর্ধন্য নত্ব বিধান। আমরা মূর্ধন্য নত্ব বিধান অথবা নত্ববিধি যে নামেই ডাকি না কেন, এটি আলোচনা করার আগে আমাদের কয়েকটি বিষয়ে একটু ধারণা নিয়ে সামনের দিকে এগোতে হবে। কিরকম? সেটি হচ্ছে বর্গ সম্পর্কে আমাদের একটি ধারণা থাকা চাই। বর্গ কাকে বলে? আমরা তো সবাই আমাদের বর্ণগুলির নাম জানি, তাই না? ক, খ, গ, ঘ, ঙ, এই যে বর্ণ আমাদের রয়েছে, অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই। তো আমাদের যে ব্যঞ্জন বর্ণ রয়েছে, এই ব্যঞ্জন বর্ণগুলোকে আমরা 5টি বর্গে
মোটামুটিভাবে ভাগ করেছি। সেই বর্গগুলি কি কি? সেই বর্গগুলি হলো ক, চ, ট, ত, প। ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। ক বর্গের মধ্যে আমরা যখন ক বর্গ বলবো তখন ক বর্গের মধ্যে আমরা যে বর্ণগুলিকে বুঝবো বা ধ্বনিগুলি সেগুলি হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ। তেমন করে চ, ছ, জ, ঝ, ঞ। এইভাবে আমরা পাঁচটি বর্ণকে এক একটি বর্গের অন্তর্ভুক্ত বলে মনে করব। আমাদের মূর্ধন্য নত্ব বিধান আলোচনা করার সময়ে এই বর্গের বিষয়টি, বর্গের কথাটি আসবে। এজন্যই আমি এই বিষয়টি উল্লেখ করলাম। তোমরা খেয়াল করো, আমি এখানে বর্ণ লিখে রেখেছি বোর্ডে, অর্থাৎ ধ্বনির প্রতীক, যাকে আমরা বর্ণ বলি বা হরফ বলি। অর্থাৎ আমরা যখন ধ্বনি উচ্চারণ করি কথা বলার জন্যে, সেই ধ্বনিকে যখন আমরা লিখে দেখাই, ধ্বনির ছবি এঁকে দেখাই, সেটিকে বলা হয় বর্ণ বা হরফ। এটি কি তোমরা বলতে পারবে? এটি হলো হয়ের নিচে ন। এটি কোন ন? এটি একটি ন। আবার দেখো, এই যে হয়ের সঙ্গে এই যে চিহ্নটি রয়েছে, এটিও কিন্তু একটি ন। এটি কোন ন? আমরা অনেক সময় এই দুটি নকে নিয়ে দ্বিধায় পড়ে যাই যে কোনটি কোন ন। তোমাদের জ্ঞাতার্থে জানাই, এখানে প্রথমে হয়ের নিচে যে নটি আমরা দেখতে পাচ্ছি, এটি হলো মূর্ধন্য ন। আর এখানে হয়ের সঙ্গে যে নটি আমরা দেখতে পাচ্ছি, এই চিহ্ন দিয়ে নকে বোঝানো হয়েছে। এই যে নটি, এই নটি হলো দন্ত ন। তাহলে বিশেষত হয়ের সঙ্গে মূর্ধন্য ন এবং দন্ত ন এর চেহারা কার কেমন হয়ে থাকে সেটি আমরা একটু দেখে নিলাম। মূর্ধন্য ন উচ্চারণে আমাদের কাছে এই বিষয়টি একটু সমস্যা হয়ে যায়, কিন্তু তবুও আমাদের শেখার মাধ্যমে এই সমস্যা থেকে নিজেদের উতরে নেওয়ার চেষ্টা করতে হবে। সেটি হলো বানানে একরকম, উচ্চারণে আর এক রকম। এই যে আমরা এই যে নটি, এই নটির উচ্চারণ মূর্ধন্য ন, মূর্ধন্য ন। আবার এই যে নটি আমরা দেখতে পাচ্ছি, এই নটির উচ্চারণ দন্ত ন, দন্ত ন। আমরা শুরুতেই যে একটি ছোট কবিতা দিয়ে আমাদের এই ক্লাস শুরু করেছিলাম, সেখানে একটি কথা ছিল, উচ্চারণে দন্ত ন আছে, উচ্চারণে দন্ত ন আছে, কিন্তু মূর্ধন্য ন এটি আমাদের বাংলার উচ্চারণে কোথাও এখন নেই। আদিতে সংস্কৃত ভাষার মধ্যে উচ্চারণে মূর্ধন্য ন ছিল, অথবা হয়তো ছিল, কিন্তু বর্তমানে আমরা যে বাংলা শব্দ বলে আমাদের মনের ভাব প্রকাশ করি বাংলা ভাষায়, সেখানে আমাদের বাকযন্ত্রে মূলত মূর্ধন্য নয়ের উচ্চারণটি নেই। তাহলে আমাদের কেন একে অনুসন্ধান করতে হয়? যেহেতু আদিকাল থেকে বাংলা বানানের মধ্যে মূর্ধন্য নয়ের ব্যবহার
রয়ে গেছে, সে কারণেই বানান শেখার জন্যে, সঠিকভাবে শব্দ লেখার জন্য আমাদের মূর্ধন্য নয়ের ব্যবহার বিধি জানতেই হয়। তো অনেক কথাই হলো, কেন আমাদের মূর্ধন্য নয়ের ব্যবহার জানতে হবে। এবার আমরা মূর্ধন্য ন কোথায় আমরা ব্যবহার করি, কিভাবে ব্যবহার করি, সেই দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। বাংলা ভাষায় যে তৎসম শব্দ রয়েছে, আগের ক্লাসে আমি তোমাদের বলেছিলাম তৎসম শব্দ সম্পর্কে। সেই তৎসম শব্দগুলিতেই মূর্ধন্য নয়ের ব্যবহার মাত্র দেখতে পাওয়া যায়। অতৎসম যে শব্দ রয়েছে সেখানে মূর্ধন্য নয়ের ব্যবহার হয় না। এটি আমাদের একদম শুরুতে মনে রাখতে হবে। অর্থাৎ শব্দটি যদি অতৎসম হয়, আমরা চিহ্নিত করতে পারি সেখানে মূর্ধন্য ন হবে না, এটা আমরা প্রথমেই ধরে নেব এবং সিদ্ধান্ত নিয়ে নেব। তাহলে তৎসম শব্দে, অর্থাৎ সংস্কৃত থেকে যে শব্দগুলি বাংলায় এসেছে, সেখানে মূর্ধন্য ন কোথায় কিভাবে ব্যবহৃত হয়েছিল বা হয়েছে বা হচ্ছে, সেটি হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। সেটি হচ্ছে মূর্ধন্য নত্ব বিধান। তাহলে কয়েকটি নিয়মের আলোকে আমরা এই নত্ব বিধানকে ব্যাখ্যা করব, আলোচনা করব। আমাদের পরীক্ষায়, আমরা যখন পরীক্ষায় বসি তখন নত্ব বিধানের 5টি নিয়ম আমাদের লিখতে আসে। যদিও এখানে অনেকগুলি নিয়ম রয়েছে, আমরা যথাসম্ভব নিয়মগুলিকে আজকের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। কিন্তু আমাদের পরীক্ষায় 5টি নিয়ম লিখলেই চলবে। সাধারণত এরকম প্রশ্নই হয়ে থাকে যে নত্ব বিধানের 5টি নিয়ম উদাহরণ সহ আলোচনা করো। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূর্ধন্য নত্ব বিধানের প্রথম নিয়মটি এখানে লিখি। প্রথমেই বলা হচ্ছে ট বর্গের, দেখো আমি বর্গের কথা বলেছিলাম, ট বর্গের আগে মূর্ধন্য ন হয়। সিম্পল। আমরা খুব সহজ করে নিয়মগুলিকে মনে রাখবার চেষ্টা করব, তাহলে আমাদের লিখতেও সুবিধা হবে এবং আমরা সহজ করে নিয়মগুলিকে বোঝার চেষ্টা করব। আমি কি লিখেছি? ট বর্গের আগে মূর্ধন্য ন হয়। এতটুকু তো আমাদের মনে থাকবে নাকি? তাহলে ট বর্গ কি? ট ঠ ড ঢ। আর যেহেতু মূর্ধন্য ন নিয়ে আমাদের কথা হচ্ছে, তাহলে মূর্ধন্য ন তো রইলই ট বর্গের বর্ণ হিসেবে। তো ট বর্গের আগে মূর্ধন্য ন হয়। যেমন আমরা কয়েকটা উদাহরণ দেখি, যেমন কণ্টক। এই দেখো আমি লিখেছি মূর্ধন্য ন, এই যে কণ্টক। ট এর আগে মূর্ধন্য ন, কণ্টক। এমন করে আমরা লিখতে পারি খণ্ড। দেখো এই যে ড, ড এর আগে হচ্ছে এই যে এ হলো মূর্ধন্য ন, ড এর আগে মূর্ধন্য ন, খণ্ড, তাই না? এই যে মূর্ধন্য ন, খণ্ড। আমরা লিখতে পারি
বন্টন, এই যে মূর্ধন্য ন, বন্টন, ট এর আগে আমরা লিখলাম। আমরা দণ্ড লিখতে পারি, আমরা লুণ্ঠন লিখতে পারি, ইত্যাদি। আমাদের দুটো বা তিনটা শব্দ দিয়ে উদাহরণ দিলেই যথেষ্ট। তাহলে ট বর্গের আগে মূর্ধন্য ন হয়, আমরা লিখলাম। একটা নিয়ম কিন্তু হয়ে গেল। এবার 2 নম্বর নিয়মটা আমরা একটু লিখি। এটিও খুব সহজে মনে রাখার মতো একটি নিয়ম। প্রিয় শিক্ষার্থীরা, রি, তোমরা তো চেনো রি, স্বরবর্ণে রয়েছে রি। এ, দুঃখিত, এ নয়, রি, র এবং মূর্ধন্য ষ। রি, র এবং মূর্ধন্য ষ এর পরে মূর্ধন্য ন হয়। এটি একটি সহজে মনে রাখার মতো নিয়ম। রি, র এবং মূর্ধন্য ষ এর পরে মূর্ধন্য ন হয়। এর পরে মূর্ধন্য ন হয়। এটিও খুব সাধারণ একটি নিয়ম। রি, র, মূর্ধন্য ষ এর পরে মূর্ধন্য ন হয়। যেমন আমরা যদি ঋণ লিখি, ঋণ এই শব্দটি যদি আমরা লিখি, ঋণ, আমরা যদি লিখি তৃণ, তৃণ লিখি আমরা তৃণ, এখানে মূর্ধন্য ন হচ্ছে। আমরা যদি লিখি রণ, রণ, মূর্ধন্য ন। ঋণ, তৃণ, রণ। আমরা যদি বিশেষণ লিখি, এই দেখো এখানেও মূর্ধন্য ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রি, র এবং মূর্ধন্য ষ এর পরে মূর্ধন্য ন হয়। তাহলে এটাও নিশ্চয়ই তোমাদের সহজে মনে থাকবে শিক্ষার্থীরা। রি, র, মূর্ধন্য ষ এর পরে মূর্ধন্য ন হয়। যেমন ঋণ, তৃণ, রণ, বিশেষণ, এই যে শব্দগুলি রয়েছে এখানে আমরা দেখলাম। দূষণ। তাহলে আমরা দুটো নিয়ম কিন্তু লিখে ফেললাম। ট বর্গের আগে মূর্ধন্য ন হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা লিখেছি কণ্টক, খণ্ড, বন্টন, দণ্ড, লুণ্ঠন। আমরা লিখেছি আরেকটি নিয়ম, রি, র, মূর্ধন্য ষ এর পরে মূর্ধন্য ন হয়। যেমন ঋণ, দূষণ, তৃণ, রণ, বিশেষণ ইত্যাদি। এবারে আমরা আরেকটি নিয়ম লিখব। আমরা আরেকটি নিয়ম লিখব, রি, র, মূর্ধন্য ষ তো থাকলোই, রি, র, মূর্ধন্য ষ এর পরে কোন স্বরবর্ণ, যে কোনো স্বরবর্ণ, স্বরবর্ণ যেন তোমরা অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, এরপরে স্বরবর্ণ ক বর্গ, প বর্গ, ক বর্গ, প বর্গ, তিনটি বর্ণ অন্তস্থ জ, ব, হ, আর এবং অনুস্বার, জানো তো তোমরা, এই যে এটাকে আমরা বলি অনুস্বার। অনুস্বার থাকলে তারপর 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 যদি দন্তন্য থাকে সেটি মূর্ধন্য ন হয়ে যায়। তারপর
দন্তন্য থাকলে তা মূর্ধন্য ন হয়ে যায়। দেখো এটা একটুখানি বেশি আগের নিয়মটার চেয়ে। আগে শুধু আমরা বলেছিলাম রি র মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন হয়। এবার আমরা লিখেছি রি র মূর্ধন্য স এর পরে যদি যে কোনো স্বরবর্ণ থাকে, যদি ক খ গ ঘ এর কোনোটা থাকে, যদি প ফ ব ভ এর কোনোটা থাকে, কিংবা অন্তস্থ জ ব হ অথবা কোনো অনুস্বার থাকে এবং তারপরে যদি ন উচ্চারণ আসে, সেই নটি মূর্ধন্য ন হয়। দন্তন্য আর উচ্চারণে থাকে না এবং আমরা লেখাতেও সেখানে মূর্ধন্য ন এর ব্যবহার করব। তাহলে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই নিয়মটা। উদাহরণ দিলে তোমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। আমরা হাতির ডাক, একে এক কথায় কি বলি তোমরা বলতে পারবে? হাতির ডাককে বলে ব্রিং হর্ন। এই শব্দটি আমরা একটু খেয়াল করি, ব্রিং হর্ন। দেখো ব্রিং হর্ন আমরা নিয়মে বলেছি রি র মূর্ধন্য স কিংবা রফলা কিংবা রেফ, এগুলিও র এর অন্তর্ভুক্ত। রেফ কিংবা রফালা ওটা লেখার প্রয়োজন হয় না, যেহেতু এর অন্তর্ভুক্ত, সে কারণে আমি লিখিনি, তোমাদের এভাবে লিখলেই চলবে। তো এই যে রি, ব্রি, বিড়ির রি তোমরা দেখতে পাচ্ছ, রি এর পরে ঠিক আছে অনুস্বার আছে এখানে এবং সে কারণেই রি এর পরে অনুস্বার রয়েছে এবং এ কারণেই এই নটি মূর্ধন্য ন হয়েছে, অর্থাৎ হয়েছে ব্রিং হর্ন। এটা দন্তন্য না হয়ে মূর্ধন্য ন হয়েছে। এরকম আরো শব্দ রয়েছে, যেমন ভ্রমণ। এই ভ্র এটি র, ম এই দেখো মূর্ধন্য ন, ভ্রমণ। এরকম শ্রবণ, এরকম কৃপণ, এরকম পরিবহন, 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 পরিবহন রয়েছে। রোপণ, আমরা বৃক্ষ রোপণ করি, রোপণ। এই শব্দগুলি মূর্ধন্য ন হয়েছে এই কারণে এই নিয়মের আলোকে রি র মূর্ধন্য স এর পরে স্বরবর্ণ ক বর্গ, প বর্গ, অন্তস্থ জ, ব, হ এবং অনুস্বার থাকলে তারপরের দন্তন্য থাকলে তা মূর্ধন্য ন হয়ে যায়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো নিয়মটা। তো আমরা পরের নিয়মটিতে যাই। পরের নিয়মটিতে আমরা এবার যাব। কিছু উপসর্গ রয়েছে আমাদের বাংলা ভাষায়। আমরা জানি আমাদের ব্যাকরণে উপসর্গের একটি বিষয় আছে। শব্দ গঠনের ক্ষেত্রে উপসর্গ লাগে শব্দ, নতুন শব্দ তৈরি করার জন্য। যেমন প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে শব্দ তৈরি হয়, যেমন সমাসের মাধ্যমে শব্দ তৈরি হয়, তেমনি উপসর্গ যোগেও আমরা নতুন শব্দ গঠন করে থাকি। এরকম কয়েকটি উপসর্গ রয়েছে, যেমন প্র, যেমন পরি, এটি উপসর্গ। প্র, পরি, যেমন নি বা নির, তাই না? এই উপসর্গগুলি তোমরা নাম অবশ্যই শুনেছ, তোমরা জানো। পরা, এগুলি উপসর্গ। এই উপসর্গ গুলি এবং আরেকটি শব্দ রয়েছে, একটি শব্দ, এটি উপসর্গ নয়, অন্তর।
এই শব্দের অর্থাৎ প্র, পরি, নির, পরা ও অন্তর শব্দের পরে এর পরে কয়েকটি ধাতুর দন্তন্য মূর্ধন্য ন হয়। সেই ধাতুগুলি কি কি? কয়েকটি ধাতুর, সেই ধাতুগুলি হলো নি, নম, নস, নু, হন, অন, আরো রয়েছে নি, নম, নস, নু, হন, অন। এই ধাতুগুলির যে দন্তন্য, এই যে দন্তন্যটি রয়েছে, এই দন্তন্যটি মূর্ধন্য ন হয়ে যায়। তাহলে আমরা কি লিখলাম? প্র, পরি, নি, পরা, অন্তর শব্দের পরে নি, নম, নস, নু, হন, অন, এইগুলো যে ধাতু রয়েছে, এই ধাতুগুলো যোগে, প্রত্যয় যোগে যদি কোনো শব্দ তৈরি হয়, তখন এই ধাতুগুলির দন্তন্য মূর্ধন্য নয়ে পরিবর্তিত হয়। আমরা এরকম কিছু শব্দের উদাহরণ এবার দেব। যেমন প্রণয়। প্রণয় শব্দটিকে আমরা একটু যদি বিশ্লেষণ করি, প্রণয় শব্দের অর্থ আমরা জানি, কিন্তু শব্দটিকে আমরা কিভাবে গঠিত হলো সেই দৃষ্টিকোণ থেকে দেখব। পর উপসর্গ, আমি উপসর্গের কথা আগেই বলেছিলাম। পর উপসর্গ নি ধাতু, ধাতু বোঝানোর জন্য আমরা সাধারণত এই চিহ্নটা ব্যবহার করি। প্র যোগ নি যোগ অপ্রত্যয়। তাহলে এই যে প্র, নি, নি এবং অ প্রত্যয় যোগে শব্দটি তৈরি হলো প্রণয়। যখন দন্তন্বয় দীর্ঘী নি ধাতু ছিল, দন্তনয় দীর্ঘী নি, তখন এখানে দন্ত ন ছিল, কিন্তু যখন প্রণয় শব্দটি গঠিত হয়ে গেছে, তখন এটা কিন্তু মূর্ধন্য ন হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে যখন দন্তন্বয় দীর্ঘী নি ধাতুর মধ্যে যখন ছিল, তখন দন্তন্য ছিল। যখন প্রণয় হয়ে গেল, একটা শব্দ গঠিত হয়ে গেল, তখন এটা মূর্ধন্য ন হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্র, পরি, নির, পরা উপসর্গ এবং অন্তর শব্দের পরে যদি নম, নস, নি, নু, হন, অন এইসব ধাতু এবং প্রত্যয় সহযোগে নতুন শব্দ তৈরি হয়, তখন উল্লেখিত ধাতুগুলির দন্তন্য মূর্ধন্য নয়ে পরিবর্তিত হয়। এটি ছিল আমাদের এই নিয়মটি। প্রাণ। প্রাণ শব্দটিকে আমরা বিশ্লেষণ করি। প্রাণ, আমাদের সবারই প্রাণ আছে। প্রাণ, প্রাণ প্র যোগ অন ধাতু অপ্রত্যয়। দেখো অনের দন্তন্য, এই দন্তন্য এটি কিন্তু হয়ে গেছে মূর্ধন্য ন। প্রাণ, অনে ছিল দন্তন্য, প্রাণে হয়ে গেল মূর্ধন্য ন। তাহলে আমাদের নিয়মের সঙ্গে আমরা মিল পাচ্ছি, তাই না? যেমন আমরা লিখি বহ একটি ধাতু, যে ধাতুটির ব, এই ধাতুটির সঙ্গেও যখন ইন প্রত্যয় যুক্ত হচ্ছে, তখন দেখা যাচ্ছে সেই ইনের দন্তন্যটিও মূর্ধন্য নয়ে পরিবর্তিত হচ্ছে। প্রবাহিনী শব্দটির কথা আমরা বলতে পারি। প্র যোগ বহ ধাতু, ইন এবং এর বৃদ্ধি দীর্ঘ ই, এভাবে হয়েছে প্রবাহী, কিন্তু মূর্ধন্য নয় দীর্ঘী প্রবাহিনী। কিন্তু এখানে কিন্তু দন্তন্বয় আছে, ইন। ঠিক আছে? তাহলে এইভাবে প্র, পরি, নি, পরা অন্তর শব্দের পরে
নি নম নস নু হন অন ধাতুর দন্তন্য মূর্ধন্য ন হয়ে যায়। এটি একটি নিয়ম। বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। আমরা এখানে আরো একটি উদাহরণ দিতে পারি। প্রসঙ্গত আমরা আরেকটি শব্দের উদাহরণ দেই, যেমন নির্ণয়। নির্ণয়, দেখো নির্ণয় লিখতে কিন্তু মূর্ধন্য নয় রে, নির্ণয়। কিন্তু নির্ণয়ের যে উৎস গঠনের, সেটিকে আমরা যদি দেখি, গঠনের যে উৎস নি উপসর্গ, এটি হলো উপসর্গ, নির্ণয় এটি হলো ধাতু, নি ধাতু, আর এটি হলো প্রত্যয়। যখন নি ধাতু তখন দন্তন্য, ঠিক আছে, কিন্তু যখন নির্ণয় তখন দন্তন্যটি হয়ে গেল মূর্ধন্য ন। আশা করছি তোমরা এই নিয়মটিও বুঝতে পেরেছ। এভাবে প্র পরি নি পরা অন্তর শব্দের পরে নি নম নস নু হন অন ধাতুর দন্তন্য মূর্ধন্য ন হয়ে যায়। যেমন প্রণয়, যেমন নির্ণয়, যেমন প্রবাহিনী, যেমন প্রাণ, এই শব্দগুলি এরকম আরো অনেক শব্দ রয়েছে। যেমন প্রণাম, পরিণয়, প্রণাশ, পরিণতি, প্রণব, নু ধাতু, প্রণব, এই যে নু ধাতু, প্র ধাতুর সঙ্গে নু যোগ অপ্রত্যয় যোগে, নু ধাতুর সঙ্গে অপ্রত্যয় যোগে হয়ে যায় প্রণব। তো এইভাবে আমরা এই নিয়মটিকেও বিশ্লেষণ করলাম।